প্রিয় আমার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের বোর্ডস এডুকেশনে ওয়েলকাম। বোর্ডস এডুকেশনে তোমাদের পাশে ছিল বোর্ডস এডুকেশন এবং পাশে থাকবে। তার জন্য আজকে থেকে তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে, তো সেই টেস্ট পেপারে দীর্ঘ উত্তর ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা একে একে স্কুল ওয়াইজ সলভ করব। তো স্কুল থেকে তোমাদের এরকম একটি টেস্ট পেপার দেবে, যারা পাওনি তাদের খুব তাড়াতাড়ি স্কুল থেকে দিয়ে দেবে টেস্ট পেপার। ঠিক আছে? তো এই টেস্ট পেপারটি তোমাদের সলভ করব আমি। তো তোমরা ভিডিও থাম্বলাইন দেখেই বুঝতে পেরেছো যে আমি আজকে থেকে টেস্ট পেপার সলভ করছি। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো তোমরা লাইক দাও, এবং ভিডিও দেখতে হলে এরকম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সলভ অঙ্ক চাইলে তো তোমাদের বোর্ডস এডুকেশনকে সাবস্ক্রাইব করতে হবে এবং অল অপশনে ক্লিক করে রাখতে হবে, কারণ যখনই আমি ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে সরাসরি ইউটিউবে চলে যাও, গিয়ে বোর্ডস এডুকেশন বলে সার্চ করো। তো সেখানে গিয়ে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দাও এবং অল অপশনটি ক্লিক করে রাখো, যাতে তোমরা সরাসরি ভিডিও পেতে পারো। তো ইনস্টাগ্রামেও সেম রুলস ফলো করো। ইনস্টাগ্রামেও যদি ভিডিওটা দেখে থাকো তাহলে চলে যাও ইউটিউবে গিয়ে বোর্ডস এডুকেশন বলে সার্চ করো এবং সেখানে গিয়ে লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করো, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্টস করে যাবে, যাতে তোমাদেরকে আমার আরো এরকম ভিডিও প্রোভাইড করতে ইচ্ছা করে বা আনন্দিত হই। ঠিক আছে, চলো আজকে শুরু করা যাক ক্লাস 10 এর টেস্ট পেপারের প্রথম সলভ দীর্ঘ উত্তর ভিত্তিক কোশ্চেন। তো যারা বই পাওনি তারা খুব শিগগিরই বই পেয়ে যাবে আশা করি। তো আমি তো বোর্ডে এত বড় কোশ্চেন লিখতে গেলে অনেক টাইম চলে যাবে, তো আমি কোশ্চেন তো লিখবো না। তো আমি অঙ্কটা পড়ে দিচ্ছি কি আছে। ফার্স্টে 1 নাম্বার কোশ্চেনটা। 1 নাম্বার কোশ্চেন দিয়েছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? তো এই অঙ্কটা তোমরা তোমাদের বইয়ের অঙ্ক সরল সুদে আছে। ঠিক আছে, সরল সুদে দেখবে তোমাদের বইতেই এই অঙ্কটা আছে, রহমত চাচা দিয়েই আছে। তো চলো আমরা অঙ্কটা সলভ করি। তো আমরা আসল কত বলেছে? আসল বলেছে 2,40,000, 2,40,000 টাকা, তাই তো? তারপর কি বলেছে? সুদের হার। সুদের হারটা কত এগুলোকে আগে লিখে নাও। সুদের হার কত না 12%। আর আসলটা আমরা পি দিয়ে ডিনোট করব, সরি পিটা লিখিনি। তো এবার মনে করি, কি মনে করব? বলেছে কি রহমত চাচা কত বছরের জন্য ধার নিয়েছিল, কত বছরে তিনি ধারটা শোধ করবেন। মনে করি রহমত চাচা ধার নেওয়ার x বছর পরে সুদ সহ ধার শোধ করবেন। হয়ে গেল। তারপরে কি বলেছে যে আমাদের কি 12% বলেছে, তো তাহলে 12% কি বলেছে? 12% হারে এই আসল টাকাটার, এই যে আসল যে টাকাটা রয়েছে এই টাকার x বছরের সুদ কত? x বছরের সুদ কি? x বছরের সুদ তোমরা জানো, সুদ মানে আয়, তাহলে p আর t বাই 100। তাহলে p মানে কত? আসলটা। r মানে কত? 12। আর t মানে হচ্ছে x বাই 100, p আর t বাই 100 হয়ে গেল।
তাহলে 100 দুটো শূন্য কেটে দাও, আর টোটাল টাকাটা মানে 2,40,000 দুটো শূন্য কেটে দাও, তাহলে হয় কত 2400 ইকুয়াল টু 12 ইকুয়াল টু x, সরি ডাক্তার দিয়েছি টাকা হয়ে গেল। এবার কি বলছে, এবার বলছে যে 1 বছর পরে বাড়ি ভাড়া নেওয়ার 1 বছর পরে, 1 বছর পরে তিনি বাড়ির প্রতি মাসে এত টাকা করে ভাড়া দেন, মানে ধার নেওয়ার 1 বছর পরে। তাহলে ধার নিয়েছিল তো তিনি x বছরে, তাহলে x মাইনাস 1, হ্যাঁ x মাইনাস 1 বছরে, বছরে তার ভাড়া হয় কত, কত টাকা করে সে ভাড়া দিচ্ছিল, ভাড়া দিচ্ছিল সে হচ্ছে 5,200, 5,200 ইন্টু 12, কারণ 12 মাস দিচ্ছে তো, আর x মাইনাস 1, হলো। তাহলে কি হলো, এবার প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে আমরা কি করব, যে এই টাকাটা, এই টাকাটা সমান সমান তো ওই টাকাটা, তাই তো, যে আসল যে টাকাটা যেটা রয়েছে, তো এটা এই যে সুদের হারটা, সেটা সুদটা এত টাকা দিত, তাহলে আসলের সাথে তাকে সুদটা দিতে হবে, সে বাড়ি ভাড়ার যে টাকাটা পাচ্ছে তো সেটা দিয়ে তো সেই সুদটা কমপ্লিট করবে, মানে ধারটা সে কমপ্লিট করবে। তাহলে ইনটু x মাইনাস 1 ইজ ইকুয়াল টু, তার টোটাল টাকা নিয়েছিল এত টাকা, আর তার সুদ দিতে হচ্ছে কত, তাকে সুদ দিতে হচ্ছে এত টাকা, সে এই টাকাটা দিয়ে তো এটাকে শোধ করবে, তাহলে এটা সমান সমান এটা আমরা বলতে পারি। তাহলে অর সমাধান কত আছে, তো সমাধান 5 2, এটা যেরকম আছে সেরকম লিখে দাও, এটাকে যোগ করো, কত হচ্ছে, যোগটা পরে করি, আগে গুণগুলো করে। 24 কে দিয়ে 12 কে গুণ করো, 288 হয়, আর দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য বসিয়ে দাও, ইনটু x আছে, তাহলে প্লাস x করে দিলাম। এবার অর, এবার অর, অর দিয়ে কি আছে, এখানটা 12 দিয়ে x, তাহলে 12x, তার সাথে 52 গুণ করো, তাহলে 52 গুণ করলে কত হয় 6 2 4, আর দুটো 0 যেরকম আছে দুটো 0 বসে গেল, x, হ্যাঁ। এবার কি হবে, মাইনাস 12 দিয়ে এটাকে গুণ করো, 12 দিয়ে এটাকে গুণ করলে তো এই যে 6 2 4, দুটো 0 মাইনাস তো হয়ে গেছে, লিখে রেখেছি। আর এটা তো 2400 যেরকম আছে, 2400 বলছি 2,40,000, তো x ঘটিত যে পদগুলো আছে তাদেরকে এক জায়গায় নিয়ে আসো, নিয়ে এলাম, x ঘটিত যে কটা পদ ছিল সব একদিকে নিয়ে এলাম, আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে গেলাম। এবার এটার সাথে এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে দেখো, বিয়োগ করলে হচ্ছে 33600x, ঠিক আছে, 3360x বিয়োগ করে দেখো 0 0 বসে গেল, তো 8 এর পর 14 অবধি গুনলে 6 বসলো, হাতে থাকলো 1, 8 আর 9, 9 এর পর 12 অবধি গুনলে 3 বসলো, হাতে থাকলো 2 আর 3, তাহলে 3 মাইনাস মানে 6 মাইনাস 3, তাহলে 3 হয়ে গেল। এবার যোগ করো, যোগ করে দেখো আসবে 302400,
তাহলে অর x কি হবে 302400 বাই 33600 তা হলো। এবার এই জিরো কেটে গেল। হ্যাঁ, এবার এটা কত দিয়ে কাটা যাবে? এটা দেখো 9 দিয়ে কাটা যাবে, 9 দিয়ে। ঠিক আছে, তো লেখো 9 9, ঠিক আছে 9। তাহলে x টা আমরা কি ধরেছিলাম? x বছরের, ঠিক আছে, x বছর পরে সুদ সহ। তাহলে x 9, তাহলে তিনি 9 বছরে, তো উত্তর লেখার আমার জায়গা নেই, তো তোমরা লিখে নেবে যে তিনি 9 বছরে, মানে কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? কোশ্চেনটা বলেছে ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার টাকা আর আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবে। তাহলে লিখবে ধার নেওয়ার 9 বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবে। হয়ে গেল, এটা হচ্ছে 1 নম্বরের অঙ্কটা আমাদের করা হয়ে গেল। এবার আসবে 2 নম্বরের অঙ্কটা। 2 নম্বরের অঙ্কটা কি বলেছে? বার্ষিক, বলছে বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। ঠিক আছে, তো চলো 2 নম্বরের অঙ্কটা করব। এটা বইয়ের থেকেই দিয়েছে, এরকম অঙ্ক আশা করি বইতে একটা রয়েছে, তো সেটা থেকে দিয়েছে। তো তোমরা একের অঙ্কটা করে নাও, দেন আমি 2 এর অঙ্কটা যাচ্ছি। তাহলে 2 নম্বরের অঙ্ক। তো 2 নম্বরের অঙ্কটার প্রথমেই কি বলেছে? আসলটা আমাদের বলে দেয়নি, তাহলে আমরা লিখব কি? মনে করি আসল সমান x টাকা। মনে করি আসল সমান কত টাকা? x টাকা। হয়ে গেল। এবার বলছে কি 4% সুদে 2 বছরের সরল সুদ। তাহলে অতএব 4% হারে 2 বছরের সরল সুদ। তো সুদ মানে কি? ইন্টারেস্ট i, আর আসল তো p, তাহলে p আর t বাই 100। তাহলে p টা হচ্ছে x, r টা হচ্ছে 4, আর t টা হচ্ছে 2 বাই 100। হয়ে গেল। এটাকে সমাধান করো, 4 দিয়ে এটাকে কাটলে কত হয়? 25, তাহলে 2x বাই 25 টাকা। হয়ে গেল, কমপ্লিট এই জায়গাটা। এবার কি বলছে? যে সমল চক্রবৃদ্ধি, এই টাকারই সমল চক্রবৃদ্ধি। তাহলে 4% হারে 2 বছরে সমল চক্রবৃদ্ধি। তাহলে সমল চক্রবৃদ্ধিটা কত? আমরা জানি p মানে আসল টাকাটা, 1 প্লাস r বাই 100। তাহলে r টা কত? 400, আর এখানটা বছরটা লিখতাম মানে n। ঠিক আছে, তাহলে n এর জায়গাটা আমরা কি লিখব? n এর জায়গাটা বছর আমাদের কত? 2, তাহলে 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টাকা। ডান। এবার আমরা সমাধানটা করি। তাহলে কত হয়? x ইনটু 104 বাই 100 ইনটু 104 বাই 100। এবার তোমরা কাটাকাটি করো, তো কাটাকাটি করতে পারো। তো কাটাকাটি করলে দেখো এখানটাতে যদি তোমরা কত দিয়ে কাটবে? 2 দিয়ে যদি কাটো, তাহলে 2 দিয়ে কাটলে কত হয়? এটা 2 দিয়ে কাটলে 50, আর 2 দিয়ে এটা কাটলে 5 আর 2, ঠিক আছে 52 হলো। আর এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হয়? 50, আর 2 দিয়ে এটাকে কাটলে 52। আবার 2 দিয়ে কাটো 26, 2 দিয়ে কাটো 25, তাহলে এটাও 25 আর এটাও 26। তাহলে কত হলো? 26 ইনটু 26, তাহলে 26 ইনটু 26 মানে কত? 676 ইনটু x, আর 25 ইনটু 25 মানে 625। হয়ে গেল, x টাকা। এত টাকা। তো এবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে এটা তো আমাদের এমনি সমল চক্রবৃদ্ধি বেরিয়েছে এটা। এবার হচ্ছে 2 বছরের সুদ কত?
তাহলে এটা তো সমল চক্রবৃদ্ধি মানে আসল মিলিয়ে চক্রবৃদ্ধি সুদটা। এবার আমাদের শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ কত নিয়েছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত না, যেই টাকাটা সুদ সহ আসল যেটা রয়েছে সেটা মাইনাস আসল টাকাটা, তাহলে তো আমরা বুঝবো কত টাকা এক্সট্রা নিচ্ছে। তাহলে এটা সমান কত হবে, 51x বাই 625 টাকা হলো। এবার প্রশ্নানুযায়ী আমরা কি করব না, প্রশ্নানুযায়ী কি বলেছে, প্রশ্নানুযায়ী বলেছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর, মানে সরল সুদ আর যে চক্রবৃদ্ধি সুদটা থাকবে, তো দুজনের অন্তর বলেছে 80 টাকা। তো দুজনের অন্তরটা 80 টাকা, তাহলে আমরা কি করে লিখতে পারি যে সরল সুদ বিয়োগ চক্রবৃদ্ধি সুদ, সেটা আমরা লিখতে পারি। তো এবার তাহলে আমরা লিখে নিই যে আমাদের চক্রবৃদ্ধি সুদটা কত আছে না, 51x বাই 625 মাইনাস কত আছে 2x বাই 25, আর এইটা সমান কত 80, তা লিখে নিলাম। এবার এটাকে সমাধান করো, অর এদের যদি লসাগু করো কত হয় 625, তাহলে 625 মানে এটা 51x হলো, আর এখানে 25 মানে 50x ইকুয়াল টু 80, তাহলে অর x বাই 625 ইকুয়াল টু 80, তাহলে অর x ইকুয়াল টু 80 ইনটু 625, ঠিক আছে। তাহলে 80 ইনটু 625, 80 ইনটু 625 করলে কত হয়, 80 ইনটু 625 করলে হয় 50,000 টাকা। তাহলে আমাদের অতএব এক্সট্রা আমরা কি ধরেছিলাম, আসল ধরেছিলাম, অতএব আসল হচ্ছে 50,000 টাকা হয়ে গেল। এটা 2 নম্বরের অঙ্ক ডান। এবার আসবো 3 নম্বর, 5-এর 3 নম্বরেরটা, এতক্ষণ 5-এর 2 অবধি হলো, এবার 5-এর 3। তো 5-এর 3 নম্বরের অঙ্কটা একবার আমরা পড়ে নিই। তো 5-এর 3-এরটা কি বলেছে, 5-এর 3-এরটা বলেছে বছরের প্রথমে অমল ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অমল আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছর শেষে ওই ব্যবসায় এত টাকা লাভ হলো এবং অমল এত টাকা লভ্যাংশ পেলেন। অমল কত মাস পরে ব্যবসায় 12,000 টাকা দিয়েছিলেন তার হিসাব করি। তাহলে কি ধরি কি করব, অমল কত মাস পরে দিয়েছিলেন আমরা কি জানি, আমরা কি কেউ জানি, তাহলে আমরা লিখব অমল x মাস পরে কত টাকা দিয়েছিলেন না 12,000 টাকা, 12,000 টাকা দিয়েছিলেন। মনে করি তিনি x মাস পরে তিনি 12,000 টাকা দিয়েছিলেন, হয়ে গেল। তারপর এবার কি হবে, এবার হচ্ছে অমল বাবুর ক্ষেত্রে তিনি প্রথমে তিনি কত টাকা দিয়েছিলেন, প্রথমে দিয়েছিলেন 24,000 টাকা, তাই তো, তিনি 24,000 টাকা দিয়েছিলেন। তাহলে তিনি ব্যবসায় যে কবে থেকে, বছরের প্রথমে বলেছে, তো বছরের প্রথমে বলতে যে কোনো সময়, বছরের প্রথমে অমল ও অজয় যথাক্রমে এত ও এত টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করে। তো অর্থাৎ কি হচ্ছে, অর্থাৎ ক্ষেত্রটা কি হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে অমলের যে টাকাটা, এক্ষেত্রে অমল প্রথমে x মাসে তিনি কত টাকা, x মাসে তিনি 24,000 টাকা নিয়োজিত করেছিলেন, তাই তো, 24,000 টাকা ব্যবসায় নিয়োজিত ছিল।
নিয়োজিত ছিল। তারপরে কি বলছে, এবং এবং তিনি কি, তিনি কত মাস পরে আবার ব্যবসায় টাকা দিলেন, যে বাকিটা তিনি কত, তো আমরা জানি না, তো তিনি ব্যবসার মধ্যখানে দিয়েছিলেন। তাহলে বছরটা কত বছরে হয়, 12, হ্যাঁ 12টা মাস থাকে। তাহলে বাকি টাকা তিনি 12 মাইনাস x মাসে 12 মাইনাস x, ঠিক আছে, বাকি টাকা তিনি 12 মাইনাস x মাসে কত টাকা দিয়েছিলেন, 12 মাইনাস x মাসে ব্যবসায় নিয়োজিত করেন। ব্যবসায় নিয়োজিত ছিল কত, তার আগে 24,000 ছিল, হ্যাঁ, তারপরে তিনি 12,000 আবার দিল, তিনি তো 12,000 দিয়েছিল, ঠিক আছে, x মাইনাস মানে 12 মাইনাস x, তাহলে তার 12 মাইনাস x মাসে তার ব্যবসায় কত টাকা হলো, 36,000 টাকা। 12,000 তো সে দিয়েছিল, তাহলে তার হলো হচ্ছে 36,000টা কত মাসে হয়েছে, তাহলে 12 মাইনাস x, তার এতটা টাকা কত কোন মাস থেকে হয়েছে না, 12 মাইনাস x আমরা জানি না কততে হয়েছে, তো এটা হলো তার টাকাটা বের, সরি তার তো 36,000 টাকা হয়েছে 12 মাইনাস x এ, 12 মাইনাস x এ 36,000 টাকা হয়েছে, আমি এক জায়গাতে করে দিচ্ছিলাম, তো আমরা পরের ধাপে আসি। তো 12 মাইনাস x এ হলো, দেন এবার কি তার মূলধন, অতএব তার মোট মূলধন, তাহলে মোট মূলধন কত হচ্ছে, মোট মূলধন তার 24,000 টাকা তো ছিল, সেই 24,000 টাকাটা কত দিনে কেটেছে না, 24,000 টাকা তার x ইনটু x, মানে এটা তো প্রথম থেকেই খাটছে, তাহলে 24,000 ইনটু x প্লাস, এবার তার এই বাকি টাকাটা কত মাস থেকে খাটছে না, 12 মাইনাস x ইনটু এটা কত হচ্ছে 36,000, তো আমরা পড়েছিলাম, তো ইনটু 36,000 হয়ে গেল এত টাকা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে 24,000 x প্লাস, তাহলে 12 ইনটু 36, তাহলে কত হয় 4,432, তাহলে 432 আবার 3টে শূন্য বসিয়ে দাও, হয়ে গেল। এবার মাইনাস তাহলে কত 36,000 x টাকা, তাহলে ইকুয়াল টু 432 এবার 3টে শূন্য মাইনাস 12,000 x, কেন 24,000 থেকে মাইনাস 36,000 x করছি, তাহলে এত টাকা, এত টাকা হচ্ছে তার কি হলো, এত টাকা হচ্ছে তার হচ্ছে মোট মূলধন, এটা হচ্ছে তার মোট মূলধনের টাকাটা। তো এখান থেকে আমরা 12 কমন নিয়ে নিতে পারি, 12,000, তো 12,000 কমন নিয়ে নাও, তো 12,000 কমন নিলে কি হয়, এখানে পড়ে থাকে 36 আর এখানে থাকে x, তাহলে এত টাকা, ঠিক আছে, তো সুবিধা হয়ে গেল। এবার অজয় তো, হ্যাঁ অজয়, তাহলে অজয়টা কি বলেছে, অজয়ের হচ্ছে 30,000 টাকা, তো অজয় 30,000 টাকাটা কি, অজয় তো মাঝখানে দেয়নি, তাহলে অজয়ের 30,000 টাকা সম্পূর্ণ 12 মাস নিয়োজিত ছিল, হ্যাঁ, অর্থাৎ মূলধন হবে কত না 30,000 ইনটু 12, হ্যাঁ 30,000 ইনটু 12, তাহলে 30,000 ইনটু 12 মানে কত,
3 12 36, তাহলে 36 বসিয়ে দাও আর যে কটা শূন্য আছে বসিয়ে দাও, হয়ে গেল। তাহলে তার এত টাকা তার হচ্ছে হলো, মানে অজয়ের হচ্ছে 3,60,000 টাকা। এটা হচ্ছে অজয়ের মূলধনটা হলো। এবার হচ্ছে দুজনের মূলধনের অনুপাত, কার? অমল ও অজয়ের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত? অমলের কত? অমলের হচ্ছে 12,000 ইস্টু, মানে 12,000 ইন্টু এটা আছে, আর অজয়ের হচ্ছে 3,60,000, হয়ে গেল। তো এবার এদের মধ্যে তুমি যদি কাটাকাটি করো তাহলে 12,000 দিয়ে এটাও কাটা যায়, তো 12,000 দিয়ে এটা কাটলে 36 মাইনাস এক্স পড়ে থাকে, আর এখানে পড়ে থাকে কত? 30। এটা হয়ে গেল। এবার বছর শেষে কত পাচ্ছে না 14,030 টাকা পাচ্ছে, 14,030 টাকা লাভ হলো। এবার তার মধ্যে অমল পাচ্ছে কত? 7,130 টাকা। তাহলে কি হচ্ছে বছরের শেষে 14,030 টাকা, 14,030 টাকার মধ্যে 7,130 টাকা 30 টাকা অমলের লভ্যাংশ, মানে অমল সেটা লাভ পায়, অমলের লভ্যাংশ হলো। তাহলে এইটা কি হচ্ছে? এইটা আমরা শর্তানুযায়ী লিখি বা প্রশ্ন অনুযায়ী তুমি লিখতে পারো, তারা যে যতটা তাদের মূলধনের অনুপাত বা যতটা তারা টাকা দিয়েছে সেই মূলধনের অনুপাতটা কত, তো সেই টোটাল মূলধনের অনুপাত আমরা জানি 36 মাইনাস এক্স প্লাস 30, আর অমলেরটা কত? অমলেরটা হচ্ছে 36 মাইনাস এক্স ইন্টু তার টোটাল টাকাটা কত, টোটাল লাভ্যাংশ হচ্ছে 14,030 ইন্টু 14,030 ইকুয়াল টু তার লভ্যাংশ। তাহলে এবার কি হচ্ছে, এইটা দিয়ে তোমরা এবার যোগ করো, তো যোগ করলে হয় কত? তাহলে 36x মাইনাস 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইন্টু 14,030। ঠিক আছে, তো 14,030 টাকা একবার এখানে নিয়ে যাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তো 7,130 বাই 14,030, তাহলে 0 0 কেটে দাও, তাহলে ছোট হয়ে গেল। তাহলে ছোট হয়ে গেলে এবার তোমরা কাটাকাটি করো। তো এবার কাটাকাটি করলে দেখো, এটা কাটো এটা কাটো, তো এটা কাটলে আসে হচ্ছে এটা কাটলে আসবে 61 আর এটা কাটলে আসবে 31। ঠিক আছে, তাহলে 31 বাই 61 হলো। দেন এবার কি হচ্ছে, এবার তোমরা ক্রস গুণ করে দাও। তো ক্রস গুণ করলে কি হয়, অর 61 এর সাথে এটা, তাহলে 61 ইনটু 36 মাইনাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে 31 ইনটু 66 মাইনাস এক্স। হয়ে গেল। তো আমার তো আর বোর্ডে জায়গা নেই, থাক ভিজিবিজি হয়ে যাবে। তো এত দূর অবধি হয়ে গেছে, তো তোমরা এত দূর অবধি করে নিয়েছো আশা করি। তো আমি এই উপরের অংশটা মুছে দিচ্ছি, ঠিক আছে, অপরের এতটুকু আমি মুছে দিই। তাহলে হলো, তাহলে এবার অর
এই ওপরের এই যে এই সমাধানটা আমি এখানে নিয়ে গেছি ওপরে। তো 61 ইনটু 36, তাহলে 61 মানে 36 ইনটু 61 আর মাইনাস কত হচ্ছে 61 ইনটু x ইকুয়াল টু 31 ইনটু 66 মাইনাস 31x হয়ে গেল। তো এবার অর দিয়ে এটাকে করো মাইনাস 61x আর এটা এলে এখানে প্লাস 31x, এটার সাথে এটাকে গুণ করো কত হয় 2046, এটার সাথে এটা গুণ করে আর এটা এই পাশে আসবে তাহলে মাইনাস হয়ে যাবে, এটা কত হবে 2196 হলো। তাহলে অর এখানে কত হয় মাইনাস 30x ইকুয়াল টু এটার সাথে এটাকে বিয়োগ করলে কত হয় মাইনাস 150, তাহলে অর x ইকুয়াল টু কত হয় 150/30 ইকুয়াল টু 5। তাহলে আমাদের তখন ধরেছিলাম কি মাসটা ধরেছিলাম x, তাহলে 5 মাস পরে অমল 5 মাস পরে ব্যবসায় 12,000 টাকা দিয়েছিলেন, তাহলে 5 মাস পরে 12,000 টাকা সে দিয়েছিল হলো। এই অঙ্কটা এবারে আমি এটা মুছে দিই, এবার 6 এর অঙ্কগুলোই আসবো। চলো 6 এর অঙ্কগুলো আমরা করি। তো 6 এর 1 নম্বরের অঙ্ক। তো 6 এর 1 এ কি বলেছে যে 6 এর 1 এ তোমাদের দ্বিঘাত সমীকরণের অঙ্ক দিয়ে দিয়েছে 1/a + b + x = 1/a + 1/b + 1/x। তো সমাধান করো 1/a + b + x, তো x ঘটিত পদকে এদিকে নিয়ে আসো, তাহলে 1/a + 1/b অর, তাহলে লসাগু করে ফেলো a + b + x আর এইটা দিয়ে এটাকে ইয়ে করো, তো জানো মানে এটা দিয়ে ভাগ করলে তো x আসে, তাহলে x * 1, এটা দিয়েও করো তাহলে a + b + x ইকুয়াল টু এটা লসাগু করলে ab, তো ab মানে কি b চলে যাচ্ছে এটার সাথে এটা ভাগ করাতে আর এখানটাতে কি চলে আসছে a, তাহলে অর x - a - b - x বাই x দিয়ে ax প্লাস x দিয়ে bx প্লাস x স্কয়ার ইকুয়াল টু আমরা a + b এটা লিখতে পারি নিচে ab বাই ab। তাহলে দেখো এখানে প্লাস x মাইনাস x কেটে গেল, মাইনাস কমন নিয়ে নাও, তাহলে a প্লাস b হয়ে যায় আর নিচে এটা কি থাকে ax প্লাস bx প্লাস x স্কয়ার ইকুয়াল টু a প্লাস b বাই ab। দেখো a প্লাস b কাটা যায় কারণ সমান চিহ্নের দুপাশে সমান জিনিস কাটা যায়, তাহলে অর এখানে কি রইলো -1, এখানে -1 পড়ে রইলো, এখানে 1 পড়ে রইলো, তাহলে ক্রস গুণ করে দাও ax প্লাস bx প্লাস x স্কয়ার ইকুয়াল টু তাহলে এটা -ab, তাহলে অর ax প্লাস bx প্লাস x স্কয়ার -ab ইকুয়াল টু 0। তো আমরা যদি এটাকে সাজিয়ে লিখি x স্কয়ার, তোমরা আগের লাইনে এখানে করে দাও x স্কয়ার, তাহলে আর এই পরের লাইনটা করতে হবে না এক্সট্রা করে, ঠিক আছে। তাহলে x স্কয়ার প্লাস ax প্লাস bx মাইনাস ab, তাহলে এখান থেকে x কমন নাও, x কমন নিলে কি হয় x প্লাস a প্লাস যদি b কমন নাও তাহলে x প্লাস a ইকুয়াল টু দুটো ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট কমন যায়, তাহলে কি হবে একটা ব্র্যাকেট x প্লাস a আর একটা ব্র্যাকেটে কি হবে x প্লাস b ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে হয় কি করবে x প্লাস a ইকুয়াল টু 0 অর x ইকুয়াল টু মাইনাস a হয়ে গেল। আর একটা নতুবায় কি করবে x প্লাস b ইকুয়াল টু 0 অর x ইকুয়াল টু মাইনাস b। ডান। তো এবার নির্ণয় সমাধান লিখবে, একটা মাইনাস এ অপরটা মাইনাস b অথবা মাইনাস b হয়ে গেল 1 নম্বর অঙ্কটা 6 এর 1। আর 2 নম্বরের অঙ্ক
6/2। তো 6/2 তে কি বলেছে যে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, প্রমাণ করো a/b = c/d। ঠিক আছে, তো আমাদের সমীকরণটাকে পাতিনি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 2 ইনটু ac প্লাস bd ইনটু x প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এটা আমরা কি করব, এটা আমরা শ্রীধর আচার্যর দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে নেব। তো শ্রীধর আচার্যের দ্বিঘাত সমীকরণের সহিত তুলনা করে পাই। তুলনা করে নিলে এবার সেই সমীকরণটা কিরকম, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাই তো? তাহলে a এর সাথে যদি সমান করো, x স্কয়ারের সহগ এখানে কি আছে a, আর এখানে x স্কয়ারের সহগ কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, এবার কমা দাও, b এর মানে x এর সহগ কি আছে b, তাহলে b লিখলাম, আর এখানে x এর সহগ কি আছে মাইনাস 2ac প্লাস bd। হ্যাঁ, আর এখানে ধ্রুবক পদের সহগ কি আছে c, তাহলে c ইকুয়াল টু এখানে কি আছে না c স্কয়ার প্লাস d স্কয়ার হয়ে গেল। এবার হচ্ছে আমাদেরকে বলে দিয়েছে বীজদ্বয় সমান, তাই তো? তো বীজদ্বয় সমান লিখে নিলাম, দাও আরেকটা। তো বীজদ্বয় সমান, এবার আমরা কি করব, আমাদের যে সূত্রটা আছে কি আছে যে b স্কয়ার ইকুয়াল টু 4ac। তাহলে সেটা নিয়ে যাই, তাহলে b স্কয়ার মানে কি, এখানে b কোনটা এটা, তাই তো? তাহলে অতএব এখানটা লিখে নাও মাইনাস 2ac প্লাস bd স্কয়ার হয়ে গেল। এবার 4 ইনটু a কোনটা এটা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হলো, c কোনটা c স্কয়ার প্লাস d স্কয়ার হয়ে গেল। তাহলে অর মাইনাস 2a স্কয়ার মানে 4, আর এটাকে তুমি a স্কয়ার আর b স্কয়ার মানে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রে করে ফেলো। তো a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র করলে কি হয়, 4 টা এখানে কমন থাক, তাহলে a স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস 2ab, হ্যাঁ, প্লাস b স্কয়ার হয়ে গেল ইকুয়াল টু কি হচ্ছে, ইকুয়াল টু গুণ করে নেবে, গুণ করে নাও এটার সাথে এটাকে, তাহলে কি হয় a এর সাথে c গুণ করলে a স্কয়ার c স্কয়ার হলো। এবার হচ্ছে এটার সাথে এটা গুণ করো, তাহলে a স্কয়ার d স্কয়ার হয়ে গেল, প্লাস তাহলে b স্কয়ারের সাথে c স্কয়ার গুণ করলে তাহলে b স্কয়ার c স্কয়ার হয়ে গেল। এবার b স্কয়ারের সাথে d স্কয়ার যোগ গুণ করো, তাহলে b স্কয়ার d স্কয়ার হয়ে গেল। এবার তাহলে কি দুপাশে 4 আছে, তাহলে 4 4 কেটে যায়। হ্যাঁ, তাহলে ইকুয়াল টু আমাদের এইখানটাতে কি থাকে এই জায়গাটা, অর a স্কয়ার c স্কয়ার প্লাস 2ab cd প্লাস b স্কয়ার d স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার d স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার d স্কয়ার হয়ে গেল। এবার দেখো দুপাশে সমান কি আছে, a স্কয়ার c স্কয়ার এই পাশেও আছে, তাই এই পাশেও আছে, দুপাশে সমান জিনিস কেটে যায়, bd স্কয়ার কেটে গেল। তাহলে আমাদের কি পড়ে থাকছে, তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি যে এইগুলোকে এই পাশে নিয়ে আসো, a স্কয়ার d স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হলো, আর এখানটা মাইনাস 2abcd
ইজ ইকুয়াল টু 0। কেন আমি এটা মাইনাস লিখলাম? কারণ এইগুলোকে যখন নিয়ে এসেছিলাম তো এগুলোর ফর্মটা কি হয়, এটাকে এই পাশে নিয়ে এলে মাইনাস হয়, এটাকে ওই পাশে নিয়ে এলে মাইনাস হয়, আর এটা প্লাস তো ছিল। তো আমি মাইনাস দিয়ে করে দিই, দুপাশকে গুণ করে দিয়েছি। গুণ করাতে কি হলো, এটা প্লাস হলো, এটাও প্লাস, আর এটা মাইনাস হলো। বুঝলে? তাহলে অর এটা তাহলে কি হয়, এটা দেখো সূত্রতে চলে আসছে। কিসের সূত্র আসছে না, এ ডি মাইনাস বিসি এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। অর তাহলে এই স্কয়ারটা রুটটা ওই পাশে মানে যদি যায় তাহলে কি হচ্ছে, রুট এর পাশে চলে গেলে 0 হয়ে গেল। তাহলে AD সমান সমান BC বলতে পারি। তাহলে অর আমাদের এটা এবার তো আমরা লিখতেই পারবো যে A বাই B ইজ ইকুয়াল টু C বাই D। তাহলে এটা আমাদের প্রুভড। হয়ে গেল আমাদের এটা প্রুভড। 6 এর 1 নাম্বার কমপ্লিট, 1 নাম্বার কমপ্লিট, 2 নাম্বার কমপ্লিট, এবার 3 নাম্বারে আসবো। তো 2 নাম্বার আমরা মুছে ফেলছি। তো 2 নাম্বারের অঙ্কটা কি বলেছে, 2 নাম্বার অঙ্কটা হয়ে গেছে, এবার 3। তো আমাদের আজকে এটা যতদূর হয় করব আমরা। তো 3 নাম্বারের অঙ্কটা বলেছে যে সমাধান একটা দিয়ে দিয়েছে, তো এটা শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী করতে বলেছে। তো তোমরা সেম ভাবে 6x² - x - 2 = 0। তাহলে এটাকে কি, এই সমীকরণটাকে কার সাথে তুলনা করবে না, ax² + bx + c = 0 এর সঙ্গে একে 1 নাম্বার দিয়ে দাও। 1 নং সমীকরণকে তুলনা করে পাই, লিখে নিলাম। তাহলে a এর সাথে x² এর সহগ কে আছে, a এখানে, আর এখানে আছে 6। এখানে b এর সহগ, x এর সহগ কে আছে b, আর এখানে x এর সহগ কে আছে -1। এখানে ধ্রুবকের সহগ আছে কে c, আর এখানে ধ্রুবকের সহগ কে -2। হয়ে গেল, এটা তুলনা করা হয়ে গেল। এবার নিরূপণ করতে হয়। তো নিরূপণ কি, নিরূপণের সূত্রটা কি, b², হ্যাঁ, b² - 4ac আগেরটা করেছিলাম। তো b² - 4ac, b² কি -1² 4 ইনটু a মানে 6 আর c মানে -2 হয়ে গেল। তাহলে এটাকে যদি করো তাহলে -1² মানে -1, আর এখান থেকে কি হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে, 6 দুগুণে 12, আর 12 কে 4 দিয়ে গুণ করলে 48। তাহলে 48, তাহলে কত হচ্ছে 49। 49টা কি হবে, 49টা 0 থেকে বড়, 0 থেকে বড় তো 49। তাহলে আমাদের কি, তাহলে আমরা প্রদত্ত যে সমীকরণের বীজগুলো কি হবে, বাস্তব। প্রদত্ত সমীকরণটি বীজগুলি বাস্তব হয়ে গেল। এবার কি করব, শ্রীধর আচার্যের সূত্র। তো শ্রীধর আচার্যের সূত্র, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পায়, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পায়। তো শ্রীধর আচার্যের সূত্রটা কি, হ্যাঁ, শ্রীধর আচার্যের সূত্র হচ্ছে x = -b প্লাস মাইনাস রুট ওভার কি, রুট ওভার হচ্ছে b² - 4ac, হ্যাঁ, b² - 4ac বাই কি হয়, বাই হয় 2a। হয়ে গেল।
এটা হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্রটা। তো আমাদের b এর মানও জানি, a এর মানও জানি, সব কটা মান বসিয়ে দাও। और x ইকুয়াল টু কি লিখবো, b মানে কি, b এর মান এখানে কত আছে -1, তাহলে মাইনাস এর প্লাস হয়ে গেল, এটা প্লাস মাইনাস। তো এখানটাতে দেখো b স্কয়ার - 4ac, এই মানগুলো তো আমি সবকটাই জানি, এই যে আগেরটায় বসিয়েছিলাম। তো আমি আর মান নতুন করে বসালাম না, আমি এখানটাতে ডাইরেক্ট 49 লিখে দিলাম, কারণ সমাধান করেছি ওখানটা। তো 49 4, এবার 2 a আছে, a কত ছিল 6 ছিল, তাহলে 6 লিখে দাও। তো और x, তাহলে এটা কত হবে 1 ±7/12 হলো। তাহলে একটা জায়গায় লেখো হয় x ইকুয়াল টু 1 + 7/12, আর নতুবা কি লেখো, নতুবা লেখো x ইকুয়াল টু 1 - 7/12। তাহলে और x ইকুয়াল টু 8/12, তাহলে যদি 4 দিয়ে কাটো তাহলে 2/3 হয়। 4 দিয়ে যদি কাটো তাহলে 2/3 হয়। তাহলে और এখানটা কত হয় x ইকুয়াল টু -6/12, তাহলে এটা আমরা বলতে পারি -1/2। তাহলে আমাদের এই নির্ণয় সমাধানটা কি হলো, নির্ণয় সমাধান একটা 2/3 হলো, একটা হলো কত -1/2 হয়ে গেল। এবার আমরা আসবো 7 নম্বরের অঙ্কটা। কত অবধি আছে উত্তর নিতে, 12 অবধি আছে। তো 7, 7এর কত, 7এর অঙ্কটা কি বলেছে যে a b c d ক্রমিক সমানুপাতিক হলে দেখাও যে a স্কয়ার - b স্কয়ার * c স্কয়ার - d স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার - c স্কয়ার এর হোল স্কয়ার। ঠিক আছে, তো আমরা এটাকে লিখে নিই, ক্রমিক সমানুপাতিক বলেছে বলে a/b ইকুয়াল টু b/c ইকুয়াল টু c/d। ঠিক আছে, এটাকে আমরা কি লিখি, যে কে মনে করি, তো কে মনে করি লিখে নিলাম। আর একটা কি লিখতে হয়, যেখানে k নট ইকুয়াল টু 0, যেখানে k নট ইকুয়াল টু 0 হলো। তো এবার আমরা সুতরাং তো গুণটা করে নিই। সুতরাং কি কি করতে হয়, a ইকুয়াল টু কি b কে, হ্যাঁ a ইকুয়াল টু b কে হলো। এবার b ইকুয়াল টু কি c কে হলো। আর c ইকুয়াল টু কি, c ইকুয়াল টু তাহলে d কে। আগে অতএব b ইকুয়াল টু c কে আছে, c এর জায়গায় c এর মানটা বসিয়ে দিলাম ইনটু k, তাহলে কি হয় d ইনটু k স্কয়ার হয়ে গেল। এবার a এর জায়গায় কি b এর মানটা বসাবো, তাহলে b এর মানটা হচ্ছে dk স্কয়ার ইনটু k, তাহলে কি হয় dk কিউব হয়ে গেল। তো এরপরে কি করব, LHS, তো LHS করব। তো LHS এ আমরা কি করব, LHS এ যেটা রয়েছে সেটাকে লিখে নিই। কি লিখব, a স্কয়ার - b স্কয়ার ইনটু c স্কয়ার - d স্কয়ার, তাহলে ইকুয়াল টু a স্কয়ারের জায়গায় মান বসাও, a স্কয়ারের মান dk কিউব হোল স্কয়ার মাইনাস b মানে কি, b মানে হচ্ছে dk স্কয়ার এর হোল স্কয়ার, dk হোল স্কয়ার। ঠিক আছে, আর এইখানটাতে কি হবে c স্কয়ার, মানে c এর মান কত, তাহলে c এর মান হচ্ছে dk, c এর মান হচ্ছে dk, তাহলে dk এর হোল স্কয়ার। আর এখানটাতে কি হবে, d মানে হচ্ছে d স্কয়ার, কারণ d এর কোনো মান নেই, তাহলে d স্কয়ার বসিয়ে দিলাম। তাহলে ইকুয়াল টু এটা গুণ স্কয়ার করো, তাহলে কি হয় d স্কয়ার k6 d স্কয়ার
ডি স্কয়ার কে ফোর, এখানটাতে ডি স্কয়ার কে স্কয়ার আর এখানটা ডি স্কয়ার হয়ে গেল। এবার এখান থেকে যদি তুমি ডি স্কয়ার কমন নাও, ডি স্কয়ার আর এখান থেকে কে স্কয়ার বা কে ফোর কমন নিতে পারি, ডি স্কয়ার আর কে ফোর কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকে কে স্কয়ার মাইনাস ওয়ান। আর এখান থেকে যদি আমি কমন নিই ডি স্কয়ার কমন নিই, তাহলে কি পড়ে থাকে কে স্কয়ার মাইনাস ওয়ান। তাহলে কি হয় ডি স্কয়ার আর ডি স্কয়ার যদি গুণ করি তাহলে ডি ফোর কে ফোর, আর এখানে কটা ব্র্যাকেট আছে কে স্কয়ার আর মাইনাস ওয়ান এর দুটো ব্র্যাকেট আছে, তাই স্কয়ার করলাম, হোল স্কয়ার করা তো। এবার আরএইচএস বলেছে কি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এর হোল স্কয়ার, তো এটা বলেছে। তো এটা করব আমরা কি করে, তো বি স্কয়ার এর মান বসিয়ে দাও, বি স্কয়ার এর মান কত আছে ডি কে স্কয়ার হোল স্কয়ার মাইনাস সি কত আছে না ডি কে স্কয়ার আর বাইরে হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে ডি কে, তাহলে ডি স্কয়ার কে ফোর আর এখানটা ডি স্কয়ার কে স্কয়ার। এবার যদি ডি স্কয়ার আর কে স্কয়ার কমন নিই তাহলে কি থাকে কে স্কয়ার মাইনাস ওয়ান, হ্যাঁ মাইনাস ওয়ান এর এবার পুরো টোটালটার হোল স্কয়ার, তাহলে হোল স্কয়ার করলে কি হয় স্কয়ার দিয়ে, তাহলে ডি ফোর কে ফোর আর এখানটা কে স্কয়ার মাইনাস ওয়ান এর হোল স্কয়ার। তো এটা কি হলো এলএইচএস সমান সমান আরএইচএস প্রুভড হয়ে গেল। চলো এটা তাহলে আমরা মুছে ফেলি। তো দেন আমরা পরের অঙ্কতে আসছি, 7 এর 2 নাম্বার। 7 এর 2 নাম্বারটা কি বলেছে, 7 এর 2 নাম্বারটা বলেছে, 7 এর 2 নাম্বারটা আমাদের কি আছে, 7 এর 2 নাম্বারটা আছে a স্কয়ার বাই b প্লাস c ইজ ইকুয়াল টু b স্কয়ার প্লাস c প্লাস a is equal to c square by a plus b is equal to 1, এটা তোমাদেরকে বলেছে। তো এটাকে আমরা করি সমাধান করব কিভাবে, তো এটাকে আমরা সমাধান করি, অতএব a স্কয়ার বাই b plus c is equal to 1, আর এটা b স্কয়ার বাই c প্লাস a ইজ ইকুয়াল টু 1, আর এটা c স্কয়ার প্লাস a প্লাস b ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে হলো, তাহলে এবার তোমরা ক্রস গুণ করে নাও, তাহলে ক্রস গুণ অর a স্কয়ার is equal to b plus c, আর এখানটাতে b স্কয়ার is equal to c plus a, আর এটা c স্কয়ার is equal to a plus b হলো। এই মানগুলো আমাদের বেরিয়ে গেল। এবার আমাদের কি করব, এবার a স্কয়ার আছে, তো সব জায়গাতে আমরা এরকম করে দেখো, আগে a স্কয়ার আছে তো a স্কয়ারের সাথে a প্লাস করো, আর দুপাশে a প্লাস করে নিলাম, এটা ঠিক আছে, দুপাশে a প্লাস করে নিলাম, তাহলে কি হয় অর যদি আমরা a কমন নিই তাহলে কি থাকে a প্লাস 1, হ্যাঁ, আর এখানটাতে কি a প্লাস b প্লাস c থাকলো, এটা
এটা তো তাহলে সেম ভাবে b যোগ করে দাও, তাহলে b স্কয়ার প্লাস b ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c, b প্লাস করলাম তাহলে অর b যদি কমন নাও তাহলে b প্লাস 1 ইজ ইকুয়াল টু abc, সরি a প্লাস b প্লাস c, ঠিক আছে। অর c স্কয়ার প্লাস c ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c, তাহলে অর c যদি কমন নাও তাহলে c প্লাস c ইনটু c প্লাস 1 ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c হয়ে গেল। এবার কি করব, এবার আমরা এটাকে 1 নাম্বার দিয়ে রাখো, এটাকে 2 নাম্বার দিয়ে রাখো, আর এটাকে 3 নাম্বার দিয়ে রাখো, হয়ে গেল। তো নাম্বারগুলো আমাদের হয়ে গেছে। তো এবার তোমরা কি করো, যেটা তোমাদের পরেরটাই দিয়েছে, পরেরটাই কি দিয়েছে, পরের যে অঙ্কটা তোমাদের রয়েছে যে দেখাও যে 1, তাহলে 1 বাই 1 প্লাস a প্লাস 1 বাই 1 প্লাস b প্লাস 1 বাই 1 প্লাস c ইজ ইকুয়াল টু 1, এটা দিয়েছে। তাহলে আমরা এখানটা 1টা এখন লিখবো না, 1টা আমরা প্রুফ করার সময় লিখবো। তো তার আগে আমাদের কি আছে, তো এটা যে দেখতে পাচ্ছ, তো এটা মানে কি, এটা মানে সেই তোমরা যদি আগের ফিগারটায় ফিরে যাও, মানে আগের যে জিনিসটা যেটা আমরা বের করলাম, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তো এই জায়গাটা যদি একবার দেখো তাহলে কি হয়, এই জায়গাটা থেকে আমরা কি পেতে পারি, এই জায়গাটা থেকে আমরা এই যে a ইনটু a প্লাস 1 ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c রয়েছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এরকম ক্রস গুণ করে লিখতে পারি না যে a ইনটু a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 1 বাই 1 বাই আমরা লিখতে পারি a প্লাস 1, হ্যাঁ। তো সেম ভাবে এটাকেও আমরা লিখতে পারি অর, তো তোমরা তাহলে এটাকেও 1 নাম্বার দিতে পারো, আর এটাকেও আমরা সেম ভাবে লিখতে পারি, যে কি লিখতে পারি b বাই b মানে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 1 বাই b প্লাস 1। সেম ভাবে এটাকেও আমরা লিখতে পারি অর c বাই a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 1 বাই c প্লাস 1 লিখতে পারি। তাহলে অর দেওয়ার দরকার নেই, কারণ আমরা এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দেওয়া রয়েছে, তো অর দেওয়ার দরকার নেই। তো এটার মান কোনটা, এটা, তাহলে a বাই a প্লাস b প্লাস c, আর এটার মান কোনটা, তাহলে এটা b বাই a প্লাস b প্লাস c, আর এটার মান কোনটা c বাই a প্লাস b প্লাস c। তাহলে আমরা যদি এদের লসাগু করি কি হয় a প্লাস b প্লাস c, তাহলে লসাগু করলে কি হয়, এটার সাথে এটা লসাগু করলাম 1 তাহলে a, এটার সাথে এটা লসাগু করলাম 1 মানে b, এটার সাথে এটা লসাগু করলাম মানে c, তাহলে কি হলো a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c তাহলে ইজ ইকুয়াল টু 1, এটা হলো প্রুভড হলো। তো এবার আমরা 7 অঙ্কটা, 3 নাম্বার অঙ্কটা আজকে লাস্ট করব এখানে, ঠিক আছে। কারণ এই বোর্ড আমাদের ঠিক করা হবে, তো বোর্ডের কিছু কাজ আছে, তো বোর্ডে আর কিছু করা যাবে না কারণ বোর্ডটার প্রবলেম হচ্ছে, তো সেটার জন্য বোর্ডটা চেঞ্জ হবে। তো দেন আবার পরের দিন থেকে আমরা বোর্ডে করব, কিন্তু এই কদিন আমরা কি করব, টেস্ট পেপার সলভটা আমরা খাতায় করব, যে কদিন বোর্ড না আসে তো সে কদিন আমরা খাতায় করব, দেন আমরা আবার বোর্ডে ফিরব। তো চলো, আছে x √7 প্লাস √3, তো √7 মাইনাস √3। এবার আর একটা বলে দিয়েছে কি xy 1, ঠিক আছে।
তো তোমাদেরকে আর যেটা প্রমাণ করতে বলেছে সেটা তো করবই। তো আমরা এই x y এর মানটা তো আমরা জানি না, আমাদের দেখো যেটা প্রুফ করতে দিয়েছে তাতে y এর মানও রেখেছে। তো y এর মান জানি না, তাহলে y 1/x আমরা লিখতে পারি। তাহলে 1/x মানে কি, এটা যদি আমরা 1 নাম্বার দিই তাহলে x মানে কি, এটা উল্টে যাবে। তাহলে y √7 -√3 বাই √7 মাইনাস √7 প্লাস √3 হলো। তো এটা আমাদের y এর মানটা এটা বেরিয়ে গেল, এটা x এর মান, এটা y এর মান, আর x * y মানে হচ্ছে 1। তো এটা আমরা কোথা থেকে পেলাম না 1 থেকে, তার জন্য এটা 1 নম্বর দিয়েছি 1 থেকে। তো এবার কি আছে তোমাদের LHS, LHS আছে। তো LHS টা করার আগে আমাদের কি করতে হবে, x + y এর মানটা আগে বের করে নিই। কেন আমাদের ওখানে দেখো তোমাদের অঙ্কতে দিয়েছে x² + xy + y²। তো x² এর মানটা আমরা আগে বের করে নিই, x + y এর মানটা। তাহলে x + y মানে কি √7 + √3 বাই √7 - √3, ঠিক আছে, প্লাস √7 - √3 বাই √7 + √3, ঠিক আছে, হয়ে গেল। তো এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা লসাগু করে দিই। √7 - √3 ইনটু √7 প্লাস √3 যেটা আছে। তো এবার কি হবে, এটার সাথে কি হবে, এটার সাথে যদি আমরা ভাগ করি, নিচটার সাথে এটাকে ভাগ করি, তাহলে কি হয় √7 প্লাস √3। তাহলে আমরা এটা লিখতে পারি √7 প্লাস √3 এর হোল স্কয়ার। সেম ভাবে এটাও লিখতে পারি √7 মাইনাস √3 এর হোল স্কয়ার। তাহলে এবার কি হবে, তাহলে √7 এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু √21 প্লাস √3 এর হোল স্কয়ার প্লাস প্লাস কি হবে, প্লাস হবে √7 এর হোল স্কয়ার মাইনাস 2√21 প্লাস √3 এর হোল স্কয়ার, হয়ে গেল। তো দেন এটা কি হবে, √7 এর হোল স্কয়ার মাইনাস √3 এর হোল স্কয়ার। তো ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে হচ্ছে এটা মানে কি 7 প্লাস 2√21 প্লাস 3 প্লাস 7 মাইনাস 2√21 মাইনাস প্লাস 3, তাহলে হয়ে গেল। আর এখান থেকে কি হবে 7 মাইনাস 3, তাহলে 2√21 আর মাইনাস 2√21 কেটে যায়, তাহলে কি হয় 7 আর 3 এ 10 আর 7 এ 17 আর 3 এ 20, তাহলে 20/4 ইকুয়াল টু 5 এলো, ইকুয়াল টু 5। তাহলে আমাদের LHS টা লিখে নিই, x² প্লাস xy প্লাস y² মাইনাস x² মাইনাস xy প্লাস y² হলো। তো এবার এটাকে আমরা সমাধান করব কিভাবে, এটার x² আর y² এর সূত্র আছে। কি সূত্র আছে না, x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2xy মাইনাস প্লাস xy হলো, এটা সূত্রটা। এটাও সেম x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2xy মাইনাস xy। তাহলে এটা হয় কত 5 এর স্কয়ার মাইনাস, তাহলে এটা থেকে 2xy থেকে xy মাইনাস 2xy আর প্লাস xy, তাহলে কি হয় xy হয় তো মাইনাস xy, তাহলে xy এর মান কত 1। আর এখানটাতে কি 5 এর স্কয়ার, আর এখানটাতে কি 2xy মাইনাস 2xy মাইনাস xy মানে 3xy, তাহলে 3xy মানে কত, xy মানে কত 1 আর ইনটু 3 ইনটু 1, তাহলে হয় কত 25 মাইনাস 1 আর 25 মাইনাস 3, তাহলে কত হয় 24/22, তাহলে 12/11, ঠিক আছে। তো 12/11
তাহলে আমাদের এটা প্রুভড হয়ে গেল। তাহলে আমরা এই জায়গাটা লিখে দিই LHS is equal to RHS proved। তো তোমাদের আমি 7 অবধি কমপ্লিট করালাম, ঠিক আছে, বোর্ডের মধ্যে 7 অবধি কমপ্লিট করে দিলাম। তো তোমরা যদি আমাকে টেস্ট পেপারে সলভ যদি তোমরা চাও তো তোমরা কমেন্টস করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি তোমাদেরকে টেস্ট পেপারে সলভ করব। এর পরের অঙ্কগুলো আমি খাতাতে করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো।